আসসালামু আলাইকুম। প্রিয় আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা লাইভটিতে সংযুক্ত আছেন, অনুগ্রহপূর্বক কেউ একজন কমেন্টস করে জানাবেন ঠিকঠাক মতো সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং লাইভটি প্রপার আছে কিনা, অথবা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আপনারা। অনুগ্রহ কেউ একজন কমেন্টস করে জানাবেন। অলরেডি 40 জনের মতো 60 জনের মতো যুক্ত হয়ে গেছেন। পটুয়াখালী বন বিভাগ থেকে বলছি, ধন্যবাদ ভাই। কি খবর ভাই? আর কত আশ্বাস, আসলে এগুলো নিয়েই কথা বলবো। বাইজিৎ খান, আমি শুরু করছি। আমার মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে। আপনারা সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। তো যারা লাইভটি দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য, যেন আমার কথাগুলো সকলেই শুনতে পান এবং আমার মেসেজগুলো সকলের কাছে পৌঁছায়। সেই জন্য শেয়ার অপশন চালু আছে, অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেবেন। আপনারা সবাই প্রত্যাশা নিয়ে বসে আছেন যে আমি কখন লাইভে আসব এবং আজকের যে মিটিং, সেই মিটিংয়ের আপডেট আপনারা হয়তো এর আগে পেয়ে গেছেন। বিকেলের দিকে আমরা একটা লাইভ করেছি, কিন্তু বৃষ্টি চলে আসার কারণে এবং আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা লাইভটি খুব ভালোভাবে আপনাদের সামনে করতে পারিনি এবং মেসেজগুলো আপনাদের সামনে আসলে উপস্থাপন করা আমাদের সম্ভব হয়নি। সেই জন্য আমি তখন বলেছিলাম যে আমি রাত্রে আরেকটা লাইভ করব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের যে মিটিং, সেই মিটিংয়ে যা যা হয়েছে এবং সেই মিটিং পরবর্তীতে আপনাদের এবং আমাদের যা করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। শুরু করছি। প্রথমে আমি শুরু করতে চাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় মনে করে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা যারা কর্মরত আছি আউটসোর্সিং হিসেবে, দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে, প্রকল্প ভিত্তিক আমরা যারা কর্মরত আছি, আমরা প্রত্যেকেই কিন্তু অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। আমাদের কথায় কথায় চাকরি চলে যায়, আমাদের দীর্ঘদিন বেতন বকেয়া থাকে এবং আমাদের ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়। আমরা আসলে এই বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাচ্ছিলাম দীর্ঘদিন যাবৎ এবং এখনও চাই। সাথে সাথে আমাদের ডেইলি বেসিকের যে সকল ভাই এবং বোনেরা আছেন, তাদের যে অনিয়ম দুর্নীতি তাদেরকে নিয়ে করা হয় এবং তাদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয়, এই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ রাজপথে থেকে আমরা চেষ্টা করছি দাবি আদায় করার জন্য। আপনারা জানেন 17 আগস্ট থেকে শুরু করে অর্থাৎ বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই ইন্টেরিয়র গভর্নমেন্টের সময়কালীন আমরা 17 আগস্ট থেকে আসলে আন্দোলনটি শুরু করেছি। 17 আগস্ট আপনারা জানেন শাহবাগ চত্বর, পরবর্তীতে 19 অক্টোবর শাহবাগ চত্বর, এরপরে 22 ফেব্রুয়ারি শহীদ মিনার, পরবর্তীতে প্রেস ক্লাব এবং 6 মার্চ আমাদের শ্রম ভবন এবং সর্বশেষ 24 মে আমরা আবারও শ্রম ভবনের সামনে বৃহৎ কয়েকটি প্রোগ্রাম কিন্তু আমরা করলাম। সেই প্রোগ্রাম থেকে আমরা আসলে কি পেলাম এবং আমাদের দাবি এখন পর্যন্ত কেন আদায় হচ্ছে না বা সরকার কেন আমাদের দাবিগুলো পূরণ করছে না, এই বিষয়গুলো নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে আজকে কথা বলবো। হচ্ছে যে আমরা যারা আউটসোর্সিং আছি, ডেইলি বেসিক আছে এবং প্রকল্পে আমরা যারা কর্মরত আছি, আমাদের জন্য কিন্তু আসলে আলাদা করে সরকার একটি নীতিমালা করে দিয়েছে এবং সেই নীতিমালার দ্বারা আমাদেরকে আসলে পরিচালনা করা হয়। আমাদের নিয়োগ প্রক্রিয়া, আমাদের বেতন ভাতা দিয়ে সকল সুযোগ সুবিধা আসলে সেই নীতিমালাতে যা উল্লেখ আছে আমাদেরকে সেইভাবে আসলে প্রদান করা হয়। আমরা দেখেছি যারা দীর্ঘদিন যাবত আমরা চাকরিতে আছি, আমার যেরকম চাকরির বয়স 21 বছর, আমরা আসলে চাকরির শুরুতে দেখেছি যে এই আউটসোর্সিং যে সিস্টেমটা, এই সিস্টেমটা এখন যতটা খারাপ, প্রথম থেকে কিন্তু এতটা খারাপ ছিল না। কারণ
তখন চাকরিতে আমরা যারা ছিলাম তাদের বোনাস ছিল এবং ১ বছর ২ বছর পর কিন্তু বেতন বৃদ্ধি হইতো এবং আমাদের ওভারটাইম থেকে শুরু করে আসলে অনেক রকম ভাতা আমরা পেতাম। পরবর্তীতে এসে যখন ২০১৩ সালে প্রথম এই আউটসোর্সিং এর একটা আইন হলো, একটা নীতিমালা হলো, সেখান থেকে কিন্তু আসলে আমাদের আউটসোর্সিং ডেইলি বেসিস এবং প্রকল্পের যারা আউটসোর্সিং আছে তাদেরকে আসলে শোষণ করার যে প্রক্রিয়া সেটাকে আসলে আইনগত ভিত্তি দিল সরকার। সেখান থেকে আমাদের এরপর থেকে আসলে আমাদের বেতন বৃদ্ধির যে সুযোগ সেই সুযোগটি আসলে থেমে গেল। আমাদের বোনাসটাকে কেটে নেওয়া হলো। সর্বোপরি কথা হচ্ছে আমরা একই জায়গায় দীর্ঘদিন কাজ করার পরেও আমাদের বেতনে একটা টাকাও আসলে বৃদ্ধি পাচ্ছিল না। তা আমরা সেই জায়গা থেকে সকলেই অনুধাবন করছিলাম যে আসলে এই সিস্টেম থেকে আমাদেরকে বেরোতে হবে এবং আমরা যতদিন যাবত ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হব ততদিন পর্যন্ত আসলে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো না। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না এবং আমরা বেতন বৃদ্ধি আমাদের হবে না। সর্বোপরি কথা হচ্ছে আমরা চাকরি কোনোদিনই গিয়ে আসলে রাজস্ব চাইতে পারবো না। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে আমাদের ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে এবং আমরা যেদিন ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হতে পারবো, আমাদের নিয়োগপত্র প্রতিষ্ঠান দিবে, আমাদের আইডি কার্ড প্রতিষ্ঠান দিবে, আমাদের বেতন প্রতিষ্ঠান দিবে, সেদিন থেকে আমরা মনে করি যে আমরা স্ব প্রতিষ্ঠানে কিন্তু আমরা আত্মীয়করণ বা স্থায়ীকরণ বা জাতীয়করণের জন্য আমরা আস্তে আস্তে আগাতে পারবো। সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের যে সকল প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো অব্যাহত আছে আজকে পর্যন্ত। সেই ধারাবাহিকতায় ঠিকাদার যেন আমাদের মাঝখানে না থাকে, অর্থাৎ ঠিকাদার যেন আমাদেরকে নিয়োগ প্রদান না করতে পারে, এইটাকেই আমরা টার্গেট করে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি। তো বিগত দিনের আন্দোলন সংগ্রাম সম্পর্কে আপনারা অবগত আছেন, আমরা কি কি কাজ করেছি সেগুলো সম্পর্কে অবগত আছেন। আমি সর্বশেষ আন্দোলন এবং সর্বশেষ আমাদের অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন ২৪শে মে আমরা শ্রম ভবনের সামনে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আপনারা এসেছিলেন এবং আপনাদের আমাদের সকলের স্বপ্রণোদিত উপস্থিতি এবং আপনাদের উপস্থিতির কারণে আমরা একটি সফল বলবো আমরা একটি সফল অবস্থান কর্মসূচি আমরা পালন করেছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা না আসলে আসলে প্রোগ্রামটি সফল হতো না। আমরা মনে করেছিলাম যে কিছু কিছু মানুষ এই প্রোগ্রামটিকে নস্যাৎ করার জন্য এবং এই অবস্থান কর্মসূচিটিকে আমরা যেন সফল না হতে পারি, এটা যেন ব্যর্থ হয়, এর জন্য কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু ষড়যন্ত্র করেছে। আপনারা এটা জানেন, নিজের বিবেককে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন এবং অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে বলেছেন যে অনেকে আপনাদেরকে ফোন করে বলেছে যে আপনারা যেন এই আন্দোলনে না আসেন। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, আপনারাই বলেছেন আমাদেরকে। তারপরেও কিন্তু আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামে এসেছেন, আমাদের অবস্থান কর্মসূচিকে সফল করেছেন। কিন্তু আমরা যারা নেতৃত্বের স্থানে ছিলাম, আপনারা এখানে এসেছেন, সব ঠিকঠাক আছে, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে অপ্রত্যাশিত আপনাদের দ্বারা, এইটার জন্য আমরা কিন্তু একটু লজ্জিত হয়েছি, আমরা দুঃখ প্রকাশ করেছি। এমন ঘটনা আমরা যারা চাকরিজীবী আছি আমরা কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের আচার আচরণ, আমাদের বুদ্ধিমত্তা এই জায়গাগুলোতে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং আগামী দিনে আমাদের যে সকল আন্দোলন সংগ্রাম সে সকল আন্দোলন সংগ্রাম কিন্তু একটা শান্তিপূর্ণভাবে সঠিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমাদের পরিচালনা করতে হবে। আমরা যারা নেতৃত্বে আছি আমরা কিন্তু সবসময় মনে করি যে আমার যে ভাইগুলো চাকরিরত আছেন তাদের চাকরি যেন বহাল থাকে এবং তাদেরকে যেন বিনা কারণে চাকরি যদি কেউ না করতে পারে, এই বিষয়গুলো সবার আগে কিন্তু আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করি এবং যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি কোন প্রক্রিয়ায় ফেরানো যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবৎ। এবং সর্বোপরি কথা, ঠিকাদার মুক্ত হয়ে আমরা কীভাবে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি এগুলো নিয়ে কিন্তু আমাদের অব্যাহত আছে। সেই জায়গা থেকে আমরা যখন শ্রম ভবনের সামনে উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করেছি শ্রম ভবনের যে সকল কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে আমরা সেদিন কিন্তু আসলে একদম খালি হাতেই আমরা শ্রম ভবনের সামনে থেকে ফিরেছিলাম এবং একটা বিষয় আমরা নিশ্চিত হয়েছিলাম এবং আমাদের সাথে যখন মিটিং হয় সেখানে আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে ২৬ তারিখের যে মিটিংটা হবে সেই মিটিংয়ে যেন আমাদের বিষয়গুলো অবশ্যই পজিটিভলি আপনারা নেন এবং পজিটিভলি আলোচনা করেন এবং আমাদের দাবিগুলো যেন বাস্তবায়ন করার জন্য আপনাদের পদক্ষেপ থাকে।
সেই জায়গা থেকে আমাদের যে সকল ডেইলি বেসিক ভাই বোনেরা আছেন এবং প্রকল্পের ভাই বোনেরা আছে এবং আমাদের আউটসোর্সিং ভাই বোনেরা যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে আমরা কিন্তু এই 3টা ক্যাটাগরি অর্থাৎ আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং আমাদের প্রকল্পের ভাই বোনেরা, আমরা এই 3টা ক্যাটাগরির ভাই বোনদেরকে নিয়েই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম। সেই জায়গা থেকে আজকে আমাদের 26 তারিখ আমরা কিন্তু দেখেছেন আপনারা 13 থেকে 14 জন কমিটিতে ছিল। আমরা কিন্তু বলেছিলাম যে আসলে আমরা সংগঠন কয়টা এটা আসলে ম্যাটার করে না, আমরা চাই যারা শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা মনে করি তারা সবাই আমাদের ভাই, সবাই আমাদের সহকর্মী, সবাই আমাদের সহযোদ্ধা। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে যারা যারা এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে আপনারা প্রত্যেককে এই কমিটিতে রাখবেন, আমরা সকলে এক টেবিলে বসে আমরা একটা আলোচনা করতে চাই এবং সকলে একসাথে আপনাদের সামনে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আমরা একটা সঠিক ভাবে আমরা দাবি বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করতে চাই। সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখেছেন কমিটিতে কিন্তু অনেককে রাখা হয়েছিল, যারা অন্যান্য সংগঠনের নেতৃত্ব দেন তাদেরকে কিন্তু এই কমিটিতে রাখা হয়েছিল। আমরা শ্রম মন্ত্রণালয় কিন্তু ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম। কিন্তু আজকে যখন আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করি, প্রথমেই কিন্তু যখন পরিচিতি পর্বটি হচ্ছিল তখন তাদের জায়গা থেকে যখন পরিচয় পর্ব নেওয়া হচ্ছিল তখন কিন্তু বারবারই বলা হচ্ছিল যে আরেকটি সংগঠন সেখান থেকে আসলে কোনো প্রতিনিধি কেন যায়নি। তখন আমরা আসলে এই বিষয়টিকে আমরা এড়িয়ে গেছি এবং আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করিনি, কারণ আমরা চাইনি যে শ্রম মন্ত্রণালয়ের কাছে আমাদের নিয়ে কোনো নেগেটিভ মেসেজ তাদের কাছে যাক। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে ট্যাক্টফুলি চেষ্টা করেছি এটাকে হ্যান্ডেলিং করার জন্য। পরবর্তীতে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করছি সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের প্রস্তাবনা ছিল আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই না। কেন হতে চাই না? ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা থাকে না, বিনা কারণে চাকরিচ্যুত করা হয় এবং দীর্ঘদিন যাবৎ আমাদের ভাই বোনেরা চাকরিচ্যুত আছে। যদি ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা না হতো তাহলে কিন্তু আমরা মনে করি এই ভাই বোনদের চাকরি চলে যেত না, এবং যদি ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করা না হয় তাহলে কিন্তু আমরা বর্তমানে যারা চাকরিরত আছে তাদের চাকরিতে কিন্তু কোনো সমস্যা হবে না এবং তারা কিন্তু স্মুথলি 59 বছর বয়স পর্যন্ত তারা চাকরি করতে পারবে। সেই জায়গা থেকে শ্রম মন্ত্রণালয় আমাদেরকে বলেছেন যে শ্রম মন্ত্রণালয়ের কিছু রেস্ট্রিকশন আছে, তাদের কিছু বাধ্যবাধকতা আছে, নিয়মের কিছু বাধ্যবাধকতা আছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা যেটা, সেই প্রত্যাশার সপক্ষে আমাদের যুক্তি তর্কগুলো কি সেগুলো উপস্থাপন করার জন্য ওনারা আমাদের কাছে বলেন। আমরা কিন্তু চেষ্টা করেছি প্রচলিত যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে যে সকল যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছি সে সকল যুক্তিতর্ক তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে চাকরির নিশ্চয়তা প্রদান করার জন্য ব্যক্তির সাথে সরাসরি প্রতিষ্ঠান যদি চুক্তি করে, মাঝখানে ঠিকাদার যদি না রাখে, তাহলে আগামীতে কোনো ভাই বোনের চাকরি যাবে না, এই বিষয়টি নিশ্চিত করা যাবে। আমি আইনের ধারা তাদের সামনে উপস্থাপন করেছি এবং তারা আইনের ধারাটি দেখেছেন এবং আমার সাথে তারা একমত পোষণ করেছেন। সচিব মহোদয় স্যারও আমার সাথে একমত পোষণ করেছেন। পরবর্তীতে আমরা বলেছি যে স্যার যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেহেতু প্রতিষ্ঠানের কিন্তু লোকের প্রয়োজন, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সকল সহকর্মী ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য কিন্তু আপনি পদ সৃজন করেও তাদেরকে যদি চাকরিতে পুনর্বহাল করেন তারপরেও কিন্তু প্রতিষ্ঠানে আরও লোকের প্রয়োজন হবে। সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল যেন দ্রুত সময়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং কেন করা হবে, কোন প্রক্রিয়ায় করা হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি এবং তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং এই ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বলেছি যে সকল প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে সে সকল প্রতিষ্ঠানে কিন্তু কলকারখানা অধিদপ্তর ডায়ের থেকে কিন্তু তদন্ত করা হচ্ছে, তদন্ত করে তারা ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু আমরা তাদের কাছে দাবি করেছি যে আপনারা একতরফাভাবে যখন তদন্ত করতে যান তখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু আপনাদেরকে ভুল মেসেজ দিতে পারে এবং আপনাদের কাছে তথ্য গোপন করতে পারে। সেই জায়গা থেকে আমরা দাবি করেছি যে আগামী দিনে আপনারা যতগুলো কমিটি করবেন, যেখানে তদন্ত করতে যাবেন, অবশ্যই আমাদের শ্রমিক প্রতিনিধি সেখানে রাখতে হবে। শ্রমিক প্রতিনিধি ছাড়া আপনারা কোনো তদন্ত কাজ পরিচালনা করতে পারবেন না এবং সেখানে কিন্তু সর্বসম্মতিক্রমে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী দিনগুলিতে যে কোনো তদন্ত পরিচালনা হবে সেখানে অবশ্যই আউটসোর্সিং কর্মচারী অথবা ডেইলি বেসিক কর্মচারী অথবা প্রকল্পের কর্মচারীর প্রতিনিধি হিসেবে 1 জন 2 জন বা 3 জনকে সেখানে রাখা হবে এবং ডাইফে শ্রমিক প্রতিনিধি তাদের সমন্বয়ে কিন্তু
তদন্ত কাজ পরিচালনা করবেন এবং তদন্ত শেষে আমার যে সকল ভুক্তভোগী ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং যাদেরকে চাকরি চলে যাওয়ার শঙ্কা আছে তাদেরকে যেন চাকরিচ্যুত না করতে পারে এবং যারা চাকরিচ্যুত আছেন তাদেরকে যেন দ্রুত সময় চাকরিতে পুনর্বহাল করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই কমিটি কাজ করবে এবং এই কমিটির কাজ আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। আপনাদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন যাবৎ যারা চাকরিচ্যুত আছেন তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা আছে। আজকের মিটিং থেকে যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে, ওনারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে সারা বাংলাদেশের যে সকল ভাই বোনেরা চাকরিচ্যুত আছেন অথবা যাদের চাকরি চলে যাওয়ার শঙ্কা আছে অথবা আমাদের যে সকল দাবি, এই বিষয়গুলো তাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং তথ্যপত্রের ভিত্তিতে উপস্থাপন করতে আমাদের আসলে কতদিন সময় লাগবে। ওনারা কেস টু কেস অর্থাৎ প্রতিষ্ঠান বাই প্রতিষ্ঠান সমস্যার সমাধানের জন্য ওনারা আমাদের কাছে বলেছেন, কিন্তু আমি আমার দিকে থেকে বলেছি যে আপনি যদি কেস টু কেস সমস্যার সমাধান করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে কিন্তু একটি কেস সমাধান করার জন্য 1 থেকে 2 মাস চলে যাবে। এমনিভাবে কিন্তু সমস্যার সমাধান করতে গেলে আমাদের কয়েক বছর লেগে যাবে এবং আমাদের এই সমস্যাগুলো কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমাদেরকে আপনারা 3 দিন থেকে 4 দিন সময় দিবেন। এই 3 দিন থেকে 4 দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের যত মানুষকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে এবং যাদের চাকরি দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে, আমরা তাদের সকল তথ্যপত্র একত্রিত করে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমরা আপনাদের কাছে জমা প্রদান করব এবং আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে এই সকল ভুক্তভোগী প্রতিষ্ঠান এবং সকল ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে 1 জন অথবা 2 জন করে প্রতিনিধি আপনারা রাখবেন। সেখানে আমাদের বাংলাদেশ আবর্তন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরাও থাকব এবং সকল প্রতিষ্ঠান প্রতিনিধি আমরা সহ, ডায়েব সহ, শ্রম মন্ত্রণালয় সহ আরও যদি কোনো মন্ত্রণালয়ের প্রতিনিধি আপনাদের রাখার প্রয়োজন মনে করেন তাদেরকে রাখবেন। রেখে একদিন শুনানি হবে, প্রয়োজনে সারাদিন ব্যাপী শুনানি হবে। সেখানে সব যুক্তিতর্ক উপস্থাপন করবে, তথ্য প্রমাণ উপস্থাপন করবে এবং সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা চেষ্টা করব সকল প্রতিষ্ঠানের সমস্যার জন্য 1 থেকে 2 দিনের শুনানির মাধ্যমে আমরা সেটা সমাধান করতে পারি। আর যদি সেটা করতে পারি তাহলে কিন্তু আমরা উপকৃত হব এবং চাকরিরত যারা আছে তাদেরকে চাকরিতে রাখতে হবে, বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না এবং তাদের চাকরির নিশ্চয়তা সেটা কিন্তু আমরা প্রদান করতে পারবো এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে আমরা চাকরিতে পুনর্বহাল করার জন্য আমরা চেষ্টা করব এবং সেটাও আমরা করতে সক্ষম হব। পাশাপাশি আমরা যেটা বলেছি যে ঠিকাদার ব্যতীত আমরা যেভাবে নিয়োগপ্রাপ্ত হতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই শুনানিতে আমরা চেষ্টা করব যুক্তিতর্ক আবারও উপস্থাপন করার জন্য। পরিষ্কার কথা হচ্ছে যে আমরা একটাই দাবি করেছি যে ঠিকাদার ব্যতীত আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। এইটা করার জন্য আমাদের যে সকল আইন কানুন আছে সেই আইন কানুন সংশোধন করার জন্য কোন কোন আইন সংশোধন করতে হবে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদের সাথে সম্মত হয়েছেন এবং তারাও চান যে ঠিকাদার ব্যতীত যদি আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ হতে পারি সেখানে কিন্তু তাদেরও কোনো আপত্তি নাই এবং তারাও মনে প্রাণে এটা চায়। আজকে আমাদের যে সকল নেতৃবৃন্দ আমরা উপস্থিত ছিলাম, আমি তাদের নাম একটু বলতে চাই। আমি নিজে ছিলাম, আমাদের ইকবাল হোসেন বাবু ভাই সাধারণ সম্পাদক ঐক্য পরিষদে, উনি ছিলেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের জান্নাতুল নাইম ভাই ছিলেন, উপস্থিত ছিলেন। আমাদের সহসভাপতি মুকুল চন্দ্র দেবনাথ দাদা উপস্থিত ছিলেন। আমাদের শাহজালাল সরকার আলিফ ভাই উপস্থিত ছিলেন। আমাদের আওলাদ হোসেন দপ্তর সম্পাদক এবং আমাদের পক্ষে উপস্থিত ছিলেন আমাদের তাসলিমা আপা এবং খোরশেদ ভাই, যারা শ্রমিক নেতা, তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং আমাদের দাবির পক্ষে তারাও কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং আইনের কোন ধারা পরিবর্তন বা সংশোধন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে ওনারা বিশ্লেষণ করেছেন এবং মতামত প্রদান করেছেন। পরবর্তীতে আমরা কিন্তু আরেকটি বিষয় আমরা বলেছি, যেহেতু জুলাই মাসে আমাদের শ্রমিকদের জন্য সর্বশেষ ভরসার যে জায়গা অর্থাৎ শ্রম আইন, এই শ্রম আইনটি কিন্তু সংশোধন হচ্ছে জুলাই মাসে। এই শ্রম আইনের কোথায় কোথায় সংশোধন করলে আমরা উপকৃত হব এবং আমাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করতে পারবে না এবং আমরা ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত না হয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত হতে পারবো, কোন কোন আইন সংশোধন করতে হবে সেইগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি এবং তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তারা আমাদের কথা দিয়েছে যে জুলাই মাসে যে আইনটি হবে সেই আইনে অবশ্যই
আইনে অবশ্যই আমাদের যে সকল দাবি সে সকল দাবি সেখানে থাকবে, এবং আমরা যেন শোষিত না হই, নির্যাতিত না হই, নিষ্পেষিত না হই, আমরা যেন পূর্ণ অধিকার নিয়ে আমরা চাকরি করতে পারি এবং আমাদেরকে যেন বিনা কারণে চাকরিচ্যুত করতে না পারেন, এই বিষয়গুলো কিন্তু সেই আইনগুলোতে অন্তর্ভুক্ত থাকবে। তারা আমাদেরকে আরো আশ্বস্ত করেছেন যে প্রচলিত আইন যেটা আছে এই আইনের সাথে আপনাদের যে সকল সাংঘর্ষিকতা আছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব, এবং নতুন আইনে যেন আপনারা সুযোগ সুবিধা পান এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। সেই জায়গা থেকে আমরা কিন্তু আজকেই আমরা অলরেডি দুজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, আইন বিশেষজ্ঞের সাথে। আগামীকালকে এবং পরশুদিন আমরা আরো কয়েকজন আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং তাদের পরামর্শক্রমে আমরা আইনের কোন কোন ধারা পরিবর্তন করার প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই বিষয়গুলো নিশ্চিত হয়ে আমরা তাদের কাছে একটা প্রস্তাবনা দিব, এবং সেই প্রস্তাবনা তারা মানবেন এবং সেটা এস্টাবলিশ করবেন, নতুন আইনে সেগুলো অন্তর্ভুক্ত করবেন। সেই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে কথা দিয়েছেন এবং এইগুলো আসলে সিদ্ধান্ত আকারে ওনারা নিয়েছেন। তা আমরা মনে করি আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবির সাথে একমত পোষণ করেছেন। আমরা বলেছি যে আমরা ঠিকাদারের মাধ্যমে থাকতে চাই না, ওনারা বলেছেন ঠিক আছে, যদি আপনারা না থাকেন সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে হেল্প করবে, এবং অন্যান্য মন্ত্রণালয়ে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে শ্রম মন্ত্রণালয় নিজ দায়িত্বে তাদের অন্যান্য মন্ত্রণালয়ে কথা বলবেন, এবং আমাদেরকে সার্বিক সহায়তা প্রদান করার জন্য শ্রম মন্ত্রণালয় সর্বাত্মক আমাদের পাশে থাকবেন। এবং আমাদেরকে আরো আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন যে যে কোনো প্রতিষ্ঠানে যখন ইনস্ট্যান্ট সমস্যা হবে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জানানোর জন্য, এবং তারা জানানোর সাথে সাথে আমাদের সেই বিষয়গুলোতে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তো আমি এখন আপনাদের কাছে একটা তথ্য এবং নির্দেশনা আপনাদেরকে প্রদান করতে চাই। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের কিছু করণীয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলছি। আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন, আমি আবার বলছি, আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আমাদের যা যা তথ্যের প্রয়োজন হবে সেগুলো হচ্ছে, প্রথম আপনি আপনার প্রতিষ্ঠানের সকল ভুক্তভোগী অর্থাৎ সকল চাকরিচ্যুত যারা আছেন তাদের পক্ষ থেকে একটা আবেদন লিখবেন। বরাবর লিখবেন মহাপরিদর্শক, কলকারখানা অধিদপ্তর, শ্রমভবন, বিজয়নগর, ঢাকা। বিষয় লিখবেন, যেটা আপনাদের দাবি সেগুলো লিখবেন। লিখে আপনাদের যে সকল আবেদন, আপনাদের যে সকল কথা সে সকল কথা আপনারা লিখবেন। লেখার পরে আপনারা যে কয়েকজন কর্মচারী চাকরিচ্যুত তাদের প্রত্যেকেরই নাম, পদবি এবং ডান পাশে স্বাক্ষর লিখবেন, যদি সম্ভব হয় মোবাইল নম্বর সহ। আমি আবারও বলছি, যারা ভুক্তভোগী, যারা চাকরিচ্যুত তারা একটা আবেদন লিখবেন, এবং সেই আবেদনে প্রত্যেকজনের স্বাক্ষর থাকতে হবে, নাম, পদবি এবং স্বাক্ষর থাকতে হবে, সবগুলো মোবাইল নম্বর সহ দিবেন। এবং আপনাকে যখন নিয়োগ প্রদান করা হয়েছিল সেই নিয়োগপত্র দিবেন, যদি সম্ভব হয়। যদি চুক্তি থাকে সেই চুক্তি দিবেন, আর যদি চুক্তি না থাকে সেক্ষেত্রে আপনাকে যে আইডি কার্ড প্রদান করা হয়েছিল আপনার সেই আইডি কার্ড সংযোজন করবেন। আমি আবারও বলছি, একটা প্রতিষ্ঠানে যদি 100 জন কর্মচারী থাকে, সেই কর্মচারীদের পক্ষ থেকে যদি 20 জন বা 30 জন কর্মচারীকে বাদ দিয়ে থাকে, তাহলে 20 জন বা 30 জন কর্মচারীর প্রত্যেকেরই নাম, পদবি, মোবাইল নম্বর এবং স্বাক্ষর আপনার সেই আবেদনের সাথে অ্যাটাচ করবেন, এবং ওই ভুক্তভোগী যারা আছেন সকল কর্মচারীর নিয়োগপত্র এবং পরিচয়পত্র আপনার তার সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সরাসরি যোগাযোগ করবেন। এসে আপনারা আপনাদের সকল তথ্যপত্র সংবলিত আবেদন জমা দিবেন, এবং আবেদন জমা দেওয়ার সাথে সাথে আগামী 3 দিন আপনাদের হাতে সময় আছে। আগামী 3 দিনের মধ্যে আপনাদের এই আবেদনগুলো জমা দিতে হবে। আবেদন আমরা সারা বাংলাদেশের আবেদন পাওয়ার পরে সেই আবেদনগুলো নিয়ে আমরা সচিব স্যারের সাথে ফিজিক্যালি দেখা করব, এবং সচিব স্যারের পরামর্শ অনুযায়ী সেই আবেদনগুলো আমরা ডাইভে জমা দিব। ডাইভে জমা দেওয়ার পরে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে যারা আবেদন জমা দিবেন আমরা তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করার চেষ্টা করব, এবং সেই মিটিংয়ে আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা যেন সচিব স্যারের কাছে সরাসরি উপস্থাপন করতে পারেন, এবং সেই মিটিং থেকে যেন আপনাদের সকলের সমস্যার সমাধান হয় সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে। আমার মনে হয় আপনার কথাগুলো বুঝতে পেরেছেন, আমি খুব পরিষ্কারভাবেই বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি আপনারা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের আওলাদ ভাইকে আপনারা নক করবেন, তো আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা তারা মনে করেন যে আপনাদেরকে চাকরিচ্যুত করার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ আন্ডার টেন্ডারিং প্রসেস, অথবা আপনারা একটা শঙ্কার মধ্যে আছেন যে আপনাদেরকে চাকরিচ্যুত করতে পারে, আপনারাও
কলকাতা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটা আবেদন করতে পারেন। আবেদন করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা আবেদন করেছেন, এবং যদি সম্ভব হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করবেন। তাহলে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে যেন চাকরিচ্যুত করা না হয় সেই বিষয়গুলো আগে থেকেই আমরা কলকাতা অধিদপ্তর এবং শ্রম মন্ত্রণালয়কে বলবো, তারা যেন তাদের জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান অথবা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগে থেকে চিঠি দিয়ে বলে দেন যেন কাউকে বিনা কারণে চাকরিচ্যুত করা। আর যদি কাউকে চাকরিচ্যুত করা হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আজকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় নিজে বলেছেন, এবং তারা বলেছেন বিনা কারণে কাউকে চাকরিচ্যুত করলে তারা তাদেরকে জানালে তারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন, এবং আমাকে বলেছে আমি যেন সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রক্ষা করি, এবং আমাকে যারাই জানাবে আমি সঙ্গে সঙ্গে যেন তাদেরকে জানাই, এবং তাদেরকে জানালে তারা ইনস্ট্যান্ট সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। যেটা আমরা বিগত দিনে দেখেছি যে একটা লেংদি প্রসেস 2 থেকে 3 মাস বা 4 মাস পর পর তারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু আজকের পর থেকে এই বিষয়গুলো আর হবে না। ইনস্ট্যান্ট সমস্যা ইনস্ট্যান্ট সমাধান করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আমি আবারও বলতে চাই, যারা জেলা পর্যায়ে আছেন বা উপজেলা পর্যায়ে আছেন তাদেরও হতাশার কিছু নাই। আজকে আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা হয়েছে আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য, এবং আপনারা যেন চাকরিচ্যুত না হন, দীর্ঘদিনের বেতন যেন আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু যে সকল কমিটি হবে সেই সকল কমিটিতে কিন্তু আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবে, এবং তাদের অংশগ্রহণমূলক তদন্ত সাপেক্ষে আপনাদের সকলের সমস্যার সমাধান করা হবে। তা আমার মনে হয় আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি যে সকল নির্দেশনা আমরা দিলাম, যে সকল মেসেজ আমরা দিলাম, সেই সকল মেসেজ আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সর্বোপরি কথা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি বোঝাতে সক্ষম হয়েছি যে আউটসোর্সিং প্রথা বাতিল করে ঠিকাদার ব্যতীত কিন্তু আমরা প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তিবদ্ধ হতে পারি। সেই জায়গা থেকে আমরা আইনের যে ভিত্তি আছে সেই ভিত্তিরাও তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছে, এবং তারা আমাদের একমত পোষণ করেছেন এবং বলেছেন যে আমরা তাদের সাথে সহযোগিতা করলে তারা শ্রম মন্ত্রণালয়ের যে সকল ক্ষমতা আছে সেই ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার তারা নিশ্চিত করবে, এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছেন তাদেরকে বাধ্য করবেন যেন আমাদেরকে চাকরিচ্যুত করা না হয়, এবং আমরা যারা চাকরিচ্যুত আছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা করেন। সাথে সাথে কিছু প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলেছি, সে সকল প্রতিষ্ঠানের সমস্যা ইনস্ট্যান্ট সমাধান করার জন্য তারা উদ্যোগী হবেন। তার আগে আমি যে কথাগুলো বললাম যে আগামী 3 দিনের মধ্যে আপনারা যে সকল তথ্যপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই সকল তথ্যপত্র সুন্দর করে আপনারা লিপিবদ্ধ করে তথ্যপত্র সংগ্রহ করে আগামী 3 দিনের মধ্যে ফিজিক্যালি অর্থাৎ সশরীরে এসে আমাদের বিজয়নগর যে আমাদের বিজয় সরণি আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে আপনারা সেখানে আসবেন, এসে আবেদনটি জমা দিয়ে যাবেন, এবং আপনাদের আবেদন যত দ্রুত সময়ের মধ্যে জমা দিবেন। আমরা সকল মানুষের আবেদন একত্রিত করে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো যারা লাইভটি দেখলেন আপনাদেরকে আবারও অনুরোধ করব, যদি আপনারা আমার লাইভটি এখন যারা দেখছেন তারা লাইভটিকে শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকে অনুরোধ করবো আমার লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আপনার লাইভটি শেয়ার করে দিলে আরও অসংখ্য মানুষ এই লাইভটি দেখবে এবং আমার মেসেজগুলো তাদের কাছে পৌঁছাবে। এবং মনে রাখবেন আপনার একটি শেয়ার বা আপনার একটি মন্তব্যের মাধ্যমে কিন্তু আমার মেসেজগুলো যদি সাধারণ মানুষের কাছে পৌঁছায় তাহলে কিন্তু তারা উপকৃত হতে পারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনার লাইভটিকে শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের মতামতগুলো গ্রহণ করার জন্য। পাশাপাশি সকলের কাছে অনুরোধ হচ্ছে যে ষড়যন্ত্র কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিন্তু ষড়যন্ত্র ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে কারা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সঠিক পথে আছেন, কাদের দ্বারা আসলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার পসিবিলিটি আছে, এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং আপনারা যাদেরকে মনে করেন যে আপনারা আসলে অথেন্টিক সেই জায়গা থেকে আপনারা তাদের পাশেই থাকবেন। তবে অনুরোধ করবো, আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্টস পড়ছি। আপনার সুলতান সরকার ভাই গাইবান্ধার আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনি কমেন্টস করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে খুব ভালোভাবে চিনি, আমি আপনার প্রতি আমার অত্যন্ত ভালোবাসা রইল, এবং প্রত্যাশা করব আগামী দিনে আপনার সাথে আমার দেখা হবে, এবং আশা করব আপনাকে যেন কোনো বিপদে পড়ে আমার কাছে না আসতে হয়। আপনি ভালো থাকবেন এবং আপনার
প্রত্যাশা করছি। এবং যারা আসলে অনেকেই বাজে মন্তব্য করছেন, আমি আপনাদের জন্য সেই মন্তব্যগুলোর উত্তর দিতে চাচ্ছি না। আপনারা যারা বাজে মন্তব্য করছেন, যদি আপনাদের মনে হয় যে না আপনি আমাদের পাশে থাকলে আপনার দাবিটি পূরণ হবে না, তাহলে মেহরবানি করে আমাদের সাথে আপনার থাকার প্রয়োজন নাই। কিন্তু আপনি লাইভে এসে বাজে কমেন্টস করবেন অথবা আমাদের পোস্টে বাজে কমেন্টস করবেন, এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমরা চাই না যে আমরা আপনার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি অথবা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার মতো করে আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন, আমাদের সাথে থাকার দরকার নাই। যাকে আপনার যোগ্য মনে করেন আপনি তার পাশে থেকে আপনার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখবেন। আপনার দাবিটি যদি সে আদায় করে দিতে পারে আপনার তার পিছনে থাকবেন। আমরা আপনাকে বলবো না জোর করে যে আমাদের পাশে আপনাকে থাকতে হবে। আপনি আপনার মতো করে আরেকজনের পাশে যদি থেকে আপনার দাবিটা আদায় করতে পারেন, তাহলে আপনাকে আমরা শুভকামনা জানাবো যে আপনারা আপনার দাবি আদায়ের স্বার্থে আপনারা যে সাথে থাকতে পারেন। তবে যদি কেউ অবান্তর এবং অবাঞ্ছিত মন্তব্য করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপনাদের বিরুদ্ধে, আমি আবারও বলছি, আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা সংগঠন করতে এসেছি মানে কিন্তু আমরা আপনাদের কাছে মাথা বিক্রি করিনি, এবং আমরা কিন্তু এখন পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা আপনাদের সাথে বেইমানি করেছি বা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। যদি আপনাদের কাছে এমন কোনো প্রমাণ থাকে তাহলে আমাদের সামনে আসবেন, আমাদেরকে প্রমাণ দিবেন, আমরা অবশ্যই আমরা দোষ স্বীকার করব। কিন্তু আপনারা লোকের কথা শুনে বা বাজে লোকের প্রলোভনে পড়ে যদি আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাহলে বুঝবো যে আপনাদের মধ্যে সমস্যা আছে এবং আপনাদের আচার আচরণে সেই সংশোধনগুলো নিয়ে আসা আপনাদের প্রয়োজন। এবং আপনারা যদি অবশ্যই ভদ্র হয়ে থাকেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ফ্যামিলি মানুষজন ভদ্র এবং আপনাদের পারিপার্শ্বিকতা ভদ্র পরিবেশে আপনারা বড় হয়েছেন, তাহলে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ মনে রাখবেন যে আপনার একদিন একটা খারাপ মন্তব্য কিন্তু আপনার বংশের যে পরিচয় সেগুলো বহন করে। অতএব আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা খারাপ মন্তব্য থেকে, আমি শুধু বলবো আমাকে নিয়ে না, যে কোনো মানুষকে নিয়ে আপনারা খারাপ মন্তব্য থেকে বিরত থাকবেন। কারণ খারাপ মন্তব্য করলেই যে আপনি বড় হয়ে যাবেন বিষয়টা এমন না। আরেকটা আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করবেন, এই বিষয়গুলো আপনারা পরিহার করবেন। যে যার মতো করে চেষ্টা করছে, তা যদি সবাই মিলে চেষ্টা করে দাবি আদায় করতে পারে, তাহলে যে যেরকম করে চেষ্টা করছে সমস্যা নাই। তো আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি যে তারাও চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করছি। সকলের প্রচেষ্টার মাধ্যমে যদি সফলতা আসে, আপনারা যদি মনে করেন যে আরেকটা পক্ষ আমাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং তারা সফল হয়ে যাবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। যে আমরা যদি সফল হই, তাদেরও উচিত আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো। কিন্তু আমরা যদি একজন আরেকজনকে শত্রু মনে করি, একজন আরেকজনকে যদি প্রতিপক্ষ মনে করি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হবে এবং দাবি আদায় করতে কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা লাইভটি দেখলেন তারা মেহরবানি করে লাইভটিকে শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি মন্তব্য কোনো থাকে সেগুলো আমাকে পার্সোনালি আপনারা জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের খারাপ মন্তব্যই আমাদেরকে আসলে থামিয়ে রাখতে পারবে না। আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে আমরা দাবি আদায় করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।